বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ডক্টর মোহাম্মদ হায়দার আলী প্রামাণিক, সহযোগী অধ্যাপক, বাংলা বিভাগ, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীদেরকে বাংলা দ্বিতীয় পত্রের আজকের পাঠে স্বাগতম। আজকে আমাদের পাঠ্য বিষয় শব্দে ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। বাংলা উচ্চারণের নিয়ম অধ্যায়ের পাঠ 3-এ আমরা তোমাদের প্রাক নির্বাচনী পরীক্ষার সিলেবাসভুক্ত শব্দের স্বরধ্বনির উচ্চারণের আলোচনা শেষ করেছি। আজ উক্ত অধ্যায়ের অবশিষ্ট পাঠ এবং তোমাদের নির্বাচনী পরীক্ষার সিলেবাসভুক্ত শব্দে ব্যঞ্জন ধ্বনির উচ্চারণের অংশ বিশেষ আলোচনা করব। তোমাদেরকে আমি আগেই বলেছি যে প্রাক নির্বাচনী পরীক্ষার আগে যে সিলেবাসটুকু আছে সেইটুকু আমরা আগে শেষ করব, তারপরে কি আমরা নির্বাচনী পরীক্ষার আগে যে সিলেবাস আছে সেটা আমরা শুরু করব। তো আমরা যেহেতু ইতোমধ্যেই প্রাক নির্বাচনী পরীক্ষার পাঠ্য অংশ বোঝানো শেষ করেছি, অতএব আমরা বাংলা উচ্চারণের নিয়ম চ্যাপ্টারের অবশিষ্ট অংশ, যা তোমাদের নির্বাচনী পরীক্ষার আগে পড়ানোর কথা, আমরা সেটা শুরু করলাম। শব্দে ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ এর অংশ বিশেষ। এই শব্দে ব্যঞ্জন ধ্বনির উচ্চারণের একটি অংশ আজকে আমি পড়াবো, আর বাকি অংশ আগামী ক্লাসে ইনশাআল্লাহ। দৈনন্দিন জীবনের শুদ্ধ উচ্চারণে কথা বলা ছাড়াও তোমাদের প্রাক নির্বাচনী, নির্বাচনী ও বোর্ড পরীক্ষার জন্য এ পাঠের গুরুত্ব অপরিসীম। আশা করি তোমরা সে কথা মনে রেখে আজকের পাঠের সম্পূর্ণ আলোচনা মনোযোগ দিয়ে পড়বে ও শুনবে এবং খাতায় প্রয়োজনীয় নোট নেবে। আজকের পাঠ শেষে তোমরা বাংলা ব্যঞ্জন ধ্বনিগুলোর উচ্চারণের নিয়মাবলী আত্মস্থ করতে পারবে। ব্যঞ্জন ধ্বনিগুলোর উচ্চারণের বৈচিত্র্য ও বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারবে এবং প্রাত্যহিক জীবনে শুদ্ধ উচ্চারণে কথা বলতে ও শব্দের উচ্চারণ লিখে দেখাতে পারবে। ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ প্রক্রিয়া। ছেলেরা মনোযোগ দাও, তোমরা শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার, শোনা যায় স্যার। হ্যাঁ, মনোযোগ দাও। একটু স্লাইডটা এইদিকে সরিয়ে নেই, কারণ একটু আড়াল হয়ে গেছে। দেখো, স্বরধ্বনির তুলনায় ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ অপেক্ষাকৃত জটিল ও বৈচিত্র্যময়। স্বরধ্বনির উচ্চারণে আমরা দেখেছি কি যে অস্বরধ্বনির উচ্চারণের নিয়ম কানুন একটু বেশি। এরপরে আমরা দেখেছি এ স্বরধ্বনির উচ্চারণেরও একটু নিয়ম কানুন বেশি। আর বাকি যে স্বরধ্বনি গুলো আ, রস্বই, দীর্ঘই, হ্যাঁ, রস্বউ, দীর্ঘ কিংবা অন্য যে স্বরধ্বনি গুলো, সেগুলোর কি নিয়ম অত্যন্ত কম, একটা দুইটা, বেশি হলে 3টা নিয়ম, এবং বৈচিত্র্য এবং জটিলতাও কি কম। কিন্তু ব্যঞ্জন ধ্বনিগুলোর উচ্চারণ অনেক অপেক্ষাকৃত কি জটিল এবং বৈচিত্র্যময়। কারণ কোন কোন ব্যঞ্জন ধ্বনির যেমন একাধিক বর্ণ রয়েছে, তেমনি রয়েছে কি যুক্ত বর্ণের বিচিত্র ব্যবহার। কারণ ব্যঞ্জন ধ্বনিগুলোতে তোমরা দেখবে যে কি একই ধ্বনির এক ধরনের 3টা কি কোন কোন ধ্বনির 3টা রূপ আছে। অর্থাৎ 3টা রূপ বলতে কি প্রতীক বা বর্ণ আছে। যেমন ধরো র, স, এগুলোর কি 3টা করে বর্ণ আছে, তাই না? বয় শূন্য র, ঢয় শূন্য র, ঢয় শূন্য র। আবার কি তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, জ 2টা আছে, বর্গীয় জ, অন্তস্থ জ, ন 2টা আছে, তাই না? মূর্ধন্য ন, দন্ত ন, ত 2টা আছে, ত, খণ্ড ত, এরকমের কি বৈচিত্র্য আছে অনেক। তো এই কারণে এর ব্যবহার বিচিত্র। ব্যঞ্জন ধ্বনিগুলোর উচ্চারণ প্রক্রিয়া উদাহরণ সহ বর্ণানুক্রমিক ভাবে আলোচনা করা হলো। আমরা তোমাদের ব্যঞ্জন ধ্বনিগুলো কি করব, বর্ণানুক্রমিক ভাবে আলোচনা করব। অর্থাৎ যে ব্যঞ্জন ধ্বনিগুলোর এরকম কি একাধিক রূপ আছে এবং বৈচিত্র্য বেশি, সেগুলো কি আমরা আলোচনা করব। দেখো, সব ব্যঞ্জন ধ্বনির আলোচনা মানে উচ্চারণের জটিলতা নেই, কিন্তু যেগুলোতে জটিলতা আছে আমরা সেগুলো নিয়ে আলোচনা করছি। দেখো, উ এবং অনুস্বার। উ অনুস্বার কয়ের লাইনে কি আছে বাবা? ক
বর্গীয় ধ্বনির শেষে ক খ গ ঘ ঙ, এবং এই উ এবং অনুস্বারও কি উ এর এই আরেকটি রূপ, একই ধ্বনি। দেখো উ এবং অনুস্বার অভিন্ন ধ্বনি, অভিন্ন ধ্বনি মানে একই ধ্বনি, উভয়েরই উচ্চারণ অং, উভয়েরই উচ্চারণ কি অং। যেমন রং, যদি তুমি কোনো ব্যঞ্জন ধ্বনি আগে উচ্চারণ করো, তারপরে কি উ কিংবা অনুস্বার যে কোনোটা দাও, তাহলে কি উচ্চারণ হবে অং। তাহলে ব্যঞ্জন ধ্বনির সাহায্য ছাড়া কি উ কিংবা অনুস্বার কোনোটি উচ্চারিত হতে পারে না। পং, রং, সং, হ্যাঁ, এগুলো যাই বলো না কেন, কি উ বা অনুস্বারের আগে একটি ব্যঞ্জন ধ্বনির ব্যবহার করতে হবে, তবেই কি অং উচ্চারিত হবে উ এবং অনুস্বারের ক্ষেত্রে। দেখো তাহলে রং, অঙ্ক, রঙিন, বঙ্কিম, বঙ্কিম, সঙ্গীত। দেখো তো তাহলে এই যে উচ্চারণগুলো, প্রত্যেকটিরই উচ্চারণে কি আমরা অং এই উচ্চারণটি পাবো। তাহলে আমরা উ এবং অনুস্বারের উচ্চারণ পেলাম, যে উ এবং অনুস্বার অভিন্ন ধ্বনি অর্থাৎ একই ধ্বনি, উভয়েরই উচ্চারণ অং। এবং উদাহরণগুলো থেকে তোমরা দুটি উদাহরণ অন্তত দেবে যদি এটা উচ্চারণ হিসেবে চাওয়া হয়। দেখো ইয় ধ্বনির উচ্চারণ, এবার ইয়, ছেলেরা এই ধ্বনিটার উচ্চারণ ইয়। দেখো ইয় এর স্বাভাবিক উচ্চারণ ইয়, এই যে লিখে দিয়েছি আমি, দেখো ইয়। আর যুক্ত বর্ণ রূপে ইয় এর উচ্চারণ দন্ত নয়ের মতো। যখন যখন ইয়টা কি যুক্ত বর্ণে থাকবে, কোনো একটা বর্ণের সাথে যুক্ত রূপে থাকবে, তখন এর উচ্চারণ হবে কি দন্ত নয়ের মতো। যেমন অঞ্চল, দেখো অঞ্চল, অঞ্চল শব্দে কি আছে অ ইউ চ, অ কি অ এর পরে ইউ চ। অনেকেই কিন্তু ভাবে যে এখানে মনে হয় ন আছে, ব আছে, ইউ আছে, মানে যেহেতু একসাথে যুক্ত হওয়ার কারণে, ইওর সাথে চ যুক্ত হওয়ার কারণে এই দুটি বর্ণই কি তাদের আসল রূপ হারিয়ে ফেলেছে, একটি বর্ণ আরেকটি বর্ণকে জাপটে ধরেছে, হ্যাঁ, পাঞ্জা লড়ছে যেন। এ কারণে কার অঙ্গ প্রত্যঙ্গ কোথায় বোঝা যায় না। তো সে কারণে অনেকেই ভাবে যে অঞ্চল, চঞ্চল, এগুলোতে মনে হয় কি দন্ত ন আছে, না দন্ত ন নেই। কারণ তোমরা জানো যে চ স জ ঝ ইয়, চ স জ ঝ ইয়, যেহেতু চ স জ ঝ এর শেষে ইয় আছে, নাসিক্য বর্ণের নিয়ম অনুসারে কি হয়, যে বর্ণের শেষে যে নাসিক্য বর্ণ থাকে, সেই লাইনের বর্ণগুলোর সাথে সেই নাসিক্য বর্ণ যুক্ত হয়, এর বাইরে সে যুক্ত হয় না। যেমন ক খ গ ঘ উ, হ্যাঁ, উ যদি যুক্ত হয় কোনো বর্ণের সাথে কখনো, তাহলে ক খ গ ঘ এর সাথেই যুক্ত হবে, এর বাইরে কখনো যুক্ত হবে না। বুঝেছো ছেলেরা, ছেলেরা বুঝেছো? জি স্যার। হ্যাঁ, এ কারণে চ স জ ঝ ইয়, ইয় চ স জ যদি চ স জ ঝ এর সাথে যদি কোনো নাসিক্য বর্ণ যুক্ত হয়, বা ইউ যদি যুক্ত হয় কখনো কোনো বর্ণের সাথে, শুধু চ স জ ঝ এর সাথে যুক্ত হবে, এর বাইরে কখনো যুক্ত হবে না। এরা খুব নীতিবান, নীতি মেনে চলে, তার নিজের লাইনের বর্ণের সাথেই যুক্ত হয়, স্বজাতি প্রিয়, এরা অত্যন্ত স্বজাতি প্রিয়। দেখো স্যার, হ্যাঁ বলো। স্যার ওয়েটিং রুমে স্যার অনেকে ওয়েট করতেছে স্যার, আপনি ওদের মানে ইন করালে স্যার ভালো হতো। আচ্ছা, এই যে অ্যাডমিট অল দিলাম, ওরা দেরি করে আসে কেন, সমস্যা এখানে? ওদেরকে বলো ঢুকতে বলো। হ্যাঁ, আচ্ছা দেখো এবার অঞ্চল, লাঞ্ছনা, দেখো লাঞ্ছনা বানানটি দেখো কিরকম, ইয় স, কিন্তু বোঝা যায় না, তাই না? কিন্তু এখানে আছে কি ইয় এবং স, কিন্তু উচ্চারণ হবে কি ইয়র উচ্চারণ দন্ত ন। অঞ্চল, ইয়র উচ্চারণ দন্ত না, এখানে দেখো। এবার লাঞ্ছনাতেও দেখো, লাঞ্ছনা ইয় স, কিন্তু কিন্তু লান দন্ত ন, উচ্চারণ হচ্ছে দন্ত ন, ইয়র উচ্চারণ। মঞ্জুর, ইয় জ, মঞ্জুর, অনেকেই নয় জ রস্যৌকার লেখে, কিন্তু জ কখনো নকে গ্রহণ করবে না, বর্গীয় জ কখনোই নকে গ্রহণ করবে না। মঞ্জুর, ঝঞ্ঝা, ইউ ঝ, এই যে প্রত্যেকটা চ বর্গীয় লাইনের প্রত্যেকটা বর্ণের সাথে ইউকে আমরা যোগ করে দেখালাম। অঞ্চল চ এর সাথে যোগ করলাম, লাঞ্ছনা ছ এর সাথে ইউ যোগ করলাম, মঞ্জুর জ এর সাথে যোগ করলাম, আর ঝ এর সাথে যোগ করলাম ঝঞ্ঝাতে।
বুঝেছো বাবা? প্রত্যেকটা, এগুলো কিন্তু প্রত্যেকটা ইম্পর্টেন্ট শব্দ। এরপরে দেখো একটা যুক্ত বর্ণ আছে, জ্ঞান বিজ্ঞান লিখতে যে আমরা যে যুক্ত বর্ণটা লিখি, এই যুক্ত বর্ণে কি কি আছে? জ যোগ ইয়, জ যোগ ইয়। যেমন মঞ্জুরে থাকে কি ইয় যোগ জ, ইয় যোগ জ। কিন্তু এই গ যেটা জ্ঞান বিজ্ঞান, এটাতে আছে জ যোগ ইয়, উল্টা। এটা হলো ইয় যোগ জ, আর এটা জ যোগ ইয়। এই যুক্ত ব্যঞ্জনের উচ্চারণ শব্দের আদিতে যদি থাকে, শব্দের শুরুতে যদি থাকে এই যুক্ত বর্ণটি, তাহলে উচ্চারণ হবে কি গ চন্দ্রবিন্দু জফলা, গ চন্দ্রবিন্দু জফলা যদি শব্দের শুরুতে থাকে, এই যে জ্ঞান ইত্যাদি। এবং শব্দের মাঝে আর শেষে যদি থাকে তাহলে গ হসন্ত যোগ গ চন্দ্রবিন্দু হয়ে থাকে। তাহলে মনে রেখো ছেলেরা, এই যে যুক্ত বর্ণটা জ যোগ ইয়, এই যুক্ত ব্যঞ্জন যদি শব্দের শুরুতে থাকে তাহলে গ চন্দ্রবিন্দু জফলা উচ্চারণ হবে। আর শব্দের মাঝে আর শেষে যদি থাকে তাহলে গ হসন্ত যোগ গ চন্দ্রবিন্দু হবে। যেমন জ্ঞানী, দেখো এই যে শুরুতে আছে, শব্দের শুরুতে জ্ঞানী, জ্ঞা জ্ঞা, এই যে জফলা চন্দ্রবিন্দু আকার, হ্যাঁ, গ জফলা চন্দ্রবিন্দু আকার, জ্ঞানী। বিজ্ঞান আবার যদি মাঝখানে থাকে তাহলে কি হবে? গ হসন্ত যোগ গ চন্দ্রবিন্দু, এই যে দেখো বিজ্ঞান। আর অন্যত্র কি হবে? ইয়, ইয় এর উচ্চারণ হবে অন্তস্থ অচন্দ্রবিন্দু। আর অন্য জায়গায় যদি থাকে ইয় তাহলে উচ্চারণ হবে কি অন্তস্থ অচন্দ্রবিন্দু। যেমন মিয়া, মিয়া, ভুয়া, যেটাকে অনেকেই ভুইয়া উচ্চারণ করে। ঠিক আছে ছেলেরা? তাহলে ইয় এর উচ্চারণের আমরা কয়েকটি নিয়ম এখানে বললাম, এই নিয়মগুলো ভালো করে মনে রেখো। এরপরে আমরা আরেকটা স্লাইডে যাই। দেখো দন্ত ন মূর্ধন্য ন এর ধ্বনির উচ্চারণ। দন্ত ন, মূর্ধন্য ন দন্ত ন, উভয় ধ্বনির উচ্চারণ দন্ত ন, অর্থাৎ ন, উভয় ধ্বনির উচ্চারণ ন। তাই কোন শব্দের বানানে মূর্ধন্য ন দন্ত ন যেটাই থাকুক উচ্চারণ লিখে দেখাতে হবে কি দন্ত ন দিয়ে। ছেলেরা, অর্থাৎ শব্দের বানানে দন্ত ন মূর্ধন্য ন দন্ত ন যেটাই থাকুক না কেন উচ্চারণ লিখে দেখাতে হবে কি দিয়ে? দন্ত ন দিয়ে। মূর্ধন্য ন যদি থাকে শব্দে তাহলে সেই শব্দের উচ্চারণ দেখাতে হবে দন্ত ন দিয়ে। যেমন ব্যাকরণ, ব্যাকরণ, দেখো ব্যাকরণ উচ্চারণটি এরকম হবে ব্যাকরণ। মনে রেখো কল্যাণ, এই যে মূর্ধন্য আছে, মূর্ধন্য আছে, দেখো দন্ত ন হচ্ছে কল্যাণ, কল্যাণ। এখানে আবার কল্যাণ, কতে, কতে যে অ আছে এটার উচ্চারণ কি হয়ে যাচ্ছে? ও হয়ে যাচ্ছে। তোমরা তো জানোই এটা, যে অ এর উচ্চারণ বিবৃত হয়ে যাবে যদি জফলা থাকে। অ ধ্বনির পরে যদি জফলা যুক্ত ব্যঞ্জন বর্ণ থাকে তাহলে অ এর উচ্চারণ বিবৃত বা ও এর মতো হয়। কল্যাণ আমরা সহজ করে আগে এত বুঝিয়েছি এগুলো আমরা, তারপরে বলি। যেমন সত্য, সত্য, ততে জফলা থাকার কারণে প্রথমে উচ্চারণে কি হচ্ছে? দন্তর সাথে যে অ আছে সেটা কি ও হয়ে যাচ্ছে, সত্য ইত্যাদি। তারপরে দেখো অন্তর, অন্তর, হ্যাঁ, এই যে দন্ত ন। তারপরে হলো বন্ধু, দন্ত ন তো দন্ত নই থাকবে, মূর্ধন্য ন দন্ত ন তো হয়ে যাবে, আর দন্ত নর দন্ত নই থাকবে। উচ্চারণের ক্ষেত্রেও দন্ত ন থাকবে, গেল। তারপরে দেখো এবার বর্গীয় জ অন্তস্থ জ ধ্বনির উচ্চারণ। বর্গীয় জ অন্তস্থ জ উভয় ধ্বনির উচ্চারণ বর্গীয় জ। ছেলেরা, বর্গীয় জ যদি থাকে তাহলে বর্গীয় জ দিয়েই লিখতে হবে, আর যদি অন্তস্থ জ কোনো শব্দে থাকে তাহলে অন্তস্থ জ দিয়েই লিখতে হবে। দুটোরই উচ্চারণ কি বর্গীয় জ। তাই কোন শব্দের বানানে বর্গীয় জ অন্তস্থ জ যেটাই থাকুক উচ্চারণ লিখে দেখাতে হবে বর্গীয় জ দিয়ে। যেমন জীবন, দেখো জীবন। আর তো তোমরা জানোই যে উচ্চারণ লিখে দেখানোর সময় দীর্ঘইকার হ্রস্বইকার হয়ে যাবে, হ্রস্বইকার দিয়ে লিখতে হবে জীবন। যদি তয়ে হ্রস্বইকার আছে, এ কারণে আগে তোমরা জানো যে শব্দের শুরুতে অ থাকলে আর পরে যদি কি অ আ ছাড়া অন্য স্বরধ্বনি থাকে তাহলে কি অ এর উচ্চারণ ও হয়ে যায়। এ কারণে হ্রস্বইকার থাকার কারণে কি অন্তস্থ জয়ে অ ছিল এটা ও হয়ে যাচ্ছে। আর অন্তস্থ জ তো নিজে উচ্চারিত হবে না, বর্গীয় জ, অর্থাৎ বর্গীয় জ দিয়ে লিখতে হবে। যদি, যুদ্ধ, এই যে বর্গীয় জ দিয়ে লিখতে হচ্ছে। দেখো যৌবন, 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 দেখো এগুলো খেয়াল করো ছেলেরা, খুব ইম্পর্টেন্ট শব্দ কিন্তু এগুলো। যৌবন শব্দ, যুদ্ধ, যদি, এগুলো আসে কিন্তু পরীক্ষায়। ত এবং খণ্ড ত ধ্বনির উচ্চারণ। ত খণ্ড ত অভিন্ন ধ্বনি, ত এবং খণ্ড ত কি একই ধ্বনি। খণ্ড ত মূলত ত হসন্ত ত, খণ্ড ত মূলত কি তয়ে হসন্ত বা হসন্ত ত।
আগের কালে কি কি করা হয়েছিল, আগে যে ওই যে লিপিকার ছিলেন, যখন লিপিকাররা কি করতেন, নিজেরা লিখতেন, হাতে লিখতেন, যখন কিনা মুদ্রণ যন্ত্র ছিল না, তখন লিপিকাররা একসাথে অনেক বর্ণ লিখতেন, হাত উঠাতেন না। তো তখন কি করতেন তারা, যে ধরো যে সৎ, জগৎ, মহৎ, চমৎকার এই শব্দগুলো লেখার সময় তারা কি করতেন, এই যে দেখো যে ত লিখে এই ত এর মাথা ঘুরিয়েই কি এরকম কি টেনে দিতেন মহৎ, অর্থাৎ কি ত এর নিচে একটা হসন্ত দিতেন, তাহলে ত এর সাথে হসন্ত দিতে গিয়েই কি এরকম একটা খণ্ড ত নামক বর্ণের সৃষ্টি হয়েছে। যদিও কি ত হলো এই ডান থেকে বাঁয়ের দিকে ঘুরে, আর এটা খণ্ড তকে আলাদা করে দেখান, মানে আলাদা করবার জন্য মূলত কি উল্টা দিক করে দেওয়া হয়েছে। এই যে খণ্ড তয়ের নিচে যে একটা লেজ, এই লেজটা মূলত কি হসন্ত, অর্থাৎ ত হসন্ত। তাহলে ত এবং খণ্ড ত মূলত কি একই ধ্বনি, তাই কোন শব্দের বানানে খণ্ড ত থাকলে উচ্চারণ লিখে দেখাতে হবে হসন্ত ত দিয়ে, অর্থাৎ ত এর নিচে হসন্ত দিয়ে। যেমন মহৎ, মহৎ এই যে তয়ে হসন্ত, উৎসব তয়ে হসন্ত, উৎপত্তি, উৎপত্তি দেখো তয়ে হসন্ত। এখানে অবশ্য ভুল আছে একটু, এটা তয়ে হসন্ত, একটা ত হবে, দুইটা ত হয়ে গেছে, হ্যাঁ উৎপত্তি। এই হলো আর একটি স্লাইড, তারপরে আমরা এর পরের স্লাইডে যাই। দেখো ছেলেরা, বয় শূন্য র, ডয় শূন্য র, ঢয় শূন্য র, এগুলোকে তোমরা এইরকম উচ্চারণ করতে পারো, ব শূন্য র, বয়ের নিচে শূন্য দিয়ে র, ব শূন্য র, ঢয়ের নিচে, ডয়ের নিচে শূন্য দিয়ে র, ড শূন্য র, ঢয়ের নিচে শূন্য দিয়ে র, ঢ শূন্য র। এগুলোকে শূন্য না বলে ওটা যেহেতু ডট, এগুলো হলো একটা ডট, এ কারণে অনেকেই এটার শুদ্ধ উচ্চারণ ব বিন্দু র, এই যে বিন্দু বিন্দু, দেখো ডট গুলো কি মূলত বিন্দু, এ কারণে ব শূন্য র না বলে ব বিন্দু র, ড বিন্দু র, ঢ বিন্দু র, বিন্দু। তো এই উচ্চারণটিকে আমিও শুদ্ধ মনে করি, যে ব বিন্দু র, ড বিন্দু র, ঢ বিন্দু র, ড শূন্য র, ব শূন্য র, ঢ শূন্য র না বলে বিন্দু দিয়ে উচ্চারণ করাই ভালো। দেখো ছেলেরা, এই তিনটি ধ্বনির উচ্চারণ। তাহলে ব বিন্দু র, ড বিন্দু র, ঢ বিন্দু র, যেগুলোকে তোমরা উচ্চারণ করো বয়ে শূন্য র, ডয়ে শূন্য র, ঢয়ে শূন্য র, হ্যাঁ ধ্বনির উচ্চারণ প্রায় অভিন্ন। জিহ্বার অগ্রভাগ দ্রুত কম্পিত হয়ে উচ্চারিত হয় বয় শূন্য র বা ব বিন্দু র। র র র উচ্চারণ করলে দেখবে যে জিহ্বার অগ্রভাগ অনেকবার কম্পিত হচ্ছে, র খুব দ্রুত কম্পিত হয়। দ্রুত শব্দটাও যদি বলো দ্রুত, দ্রুত, কারণ এখানে কি আছে র ফলা, অর্থাৎ র আছে, ধ্রু ধ্রু, ধ্রু বললেই কি জিহ্বা যে কতবার কম্পিত হয় তা হিসাব করা দরকার। দেখো, আর ড যোগ বয় শূন্য র এর মিলিত উচ্চারণ হলো ডয়ে শূন্য র, ড এবং বয়ে শূন্য র মিলিত উচ্চারণ ডয়ে শূন্য র। আর কেউ ওয়েটিং রুমে আছে নাকি? নাই। আচ্ছা দেখো, আর ঢয় শূন্য র উচ্চারণ কি, ডয়ে শূন্য র যোগ হয়ের মাঝামাঝি ভঙ্গিমায় উচ্চারিত হয় ঢয়ে শূন্য র ধ্বনি। তাহলে ডয়ে শূন্য র যোগ হ, এই দুটার মাঝামাঝি উচ্চারণ হবে, এরকম ভঙ্গিমায় উচ্চারণ হবে ঢয়ে শূন্য র। দেখো, এই তিনটি ধ্বনির প্রতীক বা বর্ণগুলো উচ্চারণ লিখে দেখানোর ক্ষেত্রে একই রকম থাকবে। তাহলে বয়ে শূন্য র, ডয়ে শূন্য র, ঢয়ে শূন্য র, কিংবা ব বিন্দু র, ড বিন্দু র, ঢ বিন্দু র, যেটাই যে শব্দে থাকুক না কেন, যেটা থাকবে সেটাই দিয়ে কি উচ্চারণ লিখে দেখাতে হবে। অর্থাৎ এগুলো কোনো পরিবর্তিত হবে না, তাদের নিজেদের রূপ ঠিক থাকবে। উচ্চারণের ক্ষেত্রেও উচ্চারণ লিখে দেখাতে হবে এই বর্ণগুলো দিয়েই, যেটাই যেখানে থাকবে সেটা দিয়ে লিখে দেখাতে হবে, কোনো পরিবর্তন হবে না। যেমন দেখো, রবীন্দ্র, রবীন্দ্র, রয়ে ও ও কেন করছি, কারণ অয়ের উচ্চারণ ও হয়ে যাচ্ছে, কারণ বয়ে দীর্ঘইকার আছে। রবীন্দ্র, বাড়ি, বাড়ি, দয় শূন্য র উচ্চারণ কি হবে, বাড়ি। ওই যে বললাম যে এটার উচ্চারণ হবে কি বয় শূন্য র যোগ ড, এর এর মিলিত উচ্চারণ বাড়ি, গাড়ি এরকম। রূঢ়, রূঢ়, গাঢ়, অর্থাৎ আমরা বলেছি যে ঢয়ে শূন্য র উচ্চারণ হবে ডয়ে শূন্য র যোগ হ এর মাঝামাঝি ভঙ্গিমায়, কিন্তু লিখতে হবে কি ঢয়ে শূন্য র দিয়েই, হ্যাঁ রূঢ়, গাঢ়,
নিগূঢ় এরকম উচ্চারিত হবে। ঠিক আছে ছেলেরা? এখন এত কষ্ট করে তো আর উচ্চারণ করবে না তোমরা। মানুষ কি আর ওই রকম বলবে গাঢ় রং এরকম বলবে? গাঢ় রং। তুমি রূঢ় কথা বলেছো এরকম বলবে? বলবে না। তারা কি স্বাভাবিকভাবে উচ্চারণ করবে। হ্যাঁ, গাঢ় রং, একটুখানি যেন ঢয়শূন্যর উচ্চারণ আসে, রূঢ় ইত্যাদি। এই গেল তিনটি রয়ের উচ্চারণ। তারপরে এবার দেখো তিনটি স, তালব্য স, মূর্ধন্য স, দন্ত স ধ্বনির উচ্চারণ। তালব্য স, মূর্ধন্য স, দন্ত স এই তিনটি ধ্বনিরই উচ্চারণ তালব্য স এর মতো। মূলত কি তালব্য স এর মতোই উচ্চারিত হয় তিনটি স, স স স, অর্থাৎ ইংরেজি এসএইচ ধ্বনির মতো। এসএইচ একসাথে উচ্চারিত হলে যেমন হয়, এই তিনটি ধ্বনির উচ্চারণ একই রকম প্রায়। যেমন ধরো একটা শব্দেই আমি তিনটা ধ্বনির উচ্চারণ দেখিয়েছি। দেখো সবিশেষ একটা শব্দ, সবিশেষ স দন্ত স আছে, আর বিশেষ শব্দে তালব্য স আছে, মূর্ধন্য স আছে। তিনটা শকেই আমি দেখিয়েছি যে একই উচ্চারণ। দেখো স দন্ত স এর উচ্চারণ যদি তালব্য স এর মতো হয় তাহলে তালব্য স দিয়ে দেখাতে হবে, আর মূর্ধন্য স এর উচ্চারণ সবসময় মূর্ধন্য স দিয়ে তালব্য স দিয়ে দেখাতে হবে। দেখো সবিশেষ তিনটাই তালব্য স এর উচ্চারণ। ষড়ঋতু, দেখো ষড়ঋতু মূর্ধন্য স থাকলেও উচ্চারণ সব সময় হবে তালব্য স দিয়ে। দেখো ষড়ঋতু, এগুলা খুব ইম্পর্টেন্ট শব্দ কিন্তু ছেলেরা, ষড়ঋতু শব্দ আসে। জনসংখ্যা, জনসংখ্যা, জনসংখ্যা দন্ত স এর উচ্চারণ তালব্য স হয়ে যাচ্ছে, জনসংখ্যা। তবে তথ তথ দন্ত ন র ল এর সাথে তালব্য স ও দন্ত স যুক্ত হলে উভয় ধ্বনির উচ্চারণ দন্ত স এর মতো হয়। ছেলেরা, যদি ত থ দন্ত ন র ল এই কয়টা বর্ণের সাথে তালব্য স বা দন্ত স যেটাই যুক্ত হোক না কেন, হ্যাঁ দুটোরই উচ্চারণ হবে কি দন্ত স। আর দন্ত স এর উচ্চারণ কেমন? এস ধ্বনির মতো। দন্ত স এর উচ্চারণ এস ধ্বনির মতো। যেমন সৃষ্টি, এই যে রি মানে র এর উচ্চারণ প্রাপ্ত হচ্ছে, কারণে কি এটা দন্ত স এর উচ্চারণটা কি হয়ে যাচ্ছে? দন্ত সই থাকছে। সৃষ্টি, শৃঙ্খলা, এই যে তালব্য সর সাথে রিকার, এ কারণে কি শৃং, শ্রী শ্রী স মানে দন্ত স এর উচ্চারণ। মস্তক, মস্তক কিংবা আস্ত দন্ত স, দন্ত স এর সাথে ত এর সাথে দন্ত স হলেও দন্ত স এর কারেক্ট উচ্চারণ পাওয়া যাবে। আস্ত, স্নেহ দন্ত নয়ের সাথেও যদি থাকে, দন্ত নয়ের সাথে। গ্রস্থ, অবস্থা, এই যে দেখো তয়ের সাথে আমরা বললাম হ্যাঁ আস্ত, গ্রস্ত বা অবস্থা, দন্ত স বা এস ধ্বনির উচ্চারণ। তারপরে স্নেহ, স্নান, স্নান দন্ত স এর উচ্চারণ পাওয়া যাচ্ছে দন্ত নয়ের সাথে যুক্ত হওয়ার কারণে। আর এগুলোতে তো পাওয়া যাচ্ছেই লয়ের, দেখো স্নেহ তো বললাম, শ্লোক, শ্লোক যদিও তালব্য স এর সাথে ল, কিন্তু তালব্য স এর সাথে ল হওয়ার কারণে কি হয়ে যাচ্ছে? দন্ত স এর উচ্চারণ হয়ে যাচ্ছে তালব্য স। শ্লোক, শ্লোক নয় শ্লোক, অর্থাৎ সংস্কৃত কবিতার এক একটা কি অংশ শ্লোক। এবার যাই আমরা আরেকটি স্লাইডে। দেখো বিসর্গ, বিসর্গ ধ্বনির উচ্চারণ। বিসর্গ এর উচ্চারণ অনেকটা হ ধ্বনির মতো ছেলেরা, বিসর্গ এর উচ্চারণ অনেকটা হ ধ্বনির মতো। যেমন আহ, দেখো আহ, আয়ের পরে বিসর্গ দিলে উচ্চারণ হবে কি আহ, রস্যউর পরে বিসর্গ দিলে উচ্চারণ হবে উহ। তোমরা কিন্তু অনেকেই 1 নম্বর প্রশ্নের উত্তর লেখোই না, অনেকেই না লিখে কি লেখো? উ। 1 নং প্রো উ, এই প্রো লেখার পর একটা বিসর্গ, উ লেখার পর একটা বিসর্গ দাও, তো তাহলে উচ্চারণ হবে কি 1 নং প্রো উহ, এরকম। তো এটা তো ঠিক হলো না, তাই না? তো আসলে প্রশ্নের উত্তর পুরোটা লিখতে হবে, পুরোটুকুই লিখতে হবে। তাহলে এই দেখো কোন শব্দের মাঝে বিসর্গ থাকলে বিসর্গ এর পরবর্তী ব্যঞ্জন ধ্বনি দ্বিত্ব উচ্চারিত হয়। তাহলে কোন শব্দের মাঝখানে যদি বিসর্গ থাকে তাহলে বিসর্গর পরের যে ব্যঞ্জন ধ্বনিটি সেটি দুবার উচ্চারিত হবে, দ্বিত্ব হবে। যেমন দুঃখ, এই যে দেখো বিসর্গর পরে খ আছে, এ কারণে দুঃখ। অবশ্য দুইটা খ হয়নি, আগেরটা ক পরেরটা খ, কারণ ক এর উচ্চারণ প্রাপ্ত হচ্ছে, খটা একটু দেখো। দুঃসাহস, দেখো এখানে দুঃসাহস বিসর্গর পরে দন্ত স আছে, কিন্তু দন্ত স এর উচ্চারণ তো তালব্য স হয়ে যাচ্ছে, এ কারণে দুইটা তালব্য স। দেখো দুঃসাহস,
তারপরে অতঃপর, অতঃপর নয়, বিসর্গর পরে পটা দুইবার উচ্চারিত হবে। অতঃপর, ইতঃপূর্বে, ইতঃপূর্বে নয়, ইতঃপূর্বে, ইতঃপূর্বে, প্রাতঃকাল, দেখো প্রাতঃকাল এইভাবে উচ্চারিত হবে। এই শব্দগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আসতে পারে। ছেলেরা, ছেলেরা কি শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ সবাই? জি স্যার, শোনা যায় স্যার। হ্যাঁ, এই যে শব্দগুলো খুবই ইম্পর্টেন্ট শব্দ কিন্তু এগুলো। দুঃখ, দুঃসাহস, অতঃপর, ইতঃপূর্বে, প্রাতঃকাল, এগুলোর উচ্চারণ ভালো করে দেখে নাও। আচ্ছা, তারপরে চন্দ্রবিন্দু ধ্বনির উচ্চারণ। আমরা কিন্তু শেষে চলে এসেছি, দেখো চন্দ্রবিন্দু পর্যন্ত চলে এসেছি। দেখো, চন্দ্রবিন্দু একটি অনুনাসিক ধ্বনি। তোমরা জানো যে নাসিক্য বর্ণ, পাঁচটি নাসিক্য বর্ণ তো আছেই পাঁচটি লাইনের শেষে, যেগুলোকে আমরা বর্গীয় নাসিক্য বর্ণ বলি। হ্যাঁ, যে উ, ইয়, মূর্ধন্য ন, দন্ত ন, ম। কিন্তু এছাড়াও আরো দুটি নাসিক্য বর্ণ আছে, একটি হলো অনুস্বার আর একটি হলো চন্দ্রবিন্দু। এই চন্দ্রবিন্দু দেখো, একটি অনুনাসিক ধ্বনি বা নাসিক্য ধ্বনি। শব্দের উচ্চারণে ও বানানে চন্দ্রবিন্দু বিন্দুর সাধারণ ব্যবহার কি? ছাড়াও নাসিক্য ধ্বনিগুলোতে, ধ্বনিগুলোর মানে কি উ, ইউ, মূর্ধন্য দন্ত ন, ম, যে এই নাসিক্য বর্ণগুলো আছে এর পরিবর্তিত ধ্বনি বা বর্ণরূপে চন্দ্রবিন্দু এর ব্যবহার হয়ে থাকে। অর্থাৎ যখন উ, ইউ, মূর্ধন্য দন্ত ন, ম পাল্টে যাবে, অর্থাৎ এই বর্ণগুলো লুপ্ত হয়ে যাবে, তখন সেই জায়গায় একটি কি চন্দ্রবিন্দু চলে আসে। দেখো, এমনি তো স্বাভাবিকভাবে ব্যবহৃত হতেই পারে, যেমন আতাত শব্দে চন্দ্রবিন্দু। শোনো, এখানে কিন্তু আকারের উপরে চন্দ্রবিন্দু হবে, কিন্তু আমি যে নিকোস প্যান ফন্টটা ইউজ করেছি সেখানে আকারের উপরে হয় না, সমস্যা হয়ে গেছে এই কারণে। চাঁদ বানান আকারের উপরে হবে, বাঁশ বানানে আকার হবে, পাঁচ বানানে আকারের উপরে হবে চন্দ্রবিন্দু। এগুলো স্বাভাবিকভাবেই চন্দ্রবিন্দু আসছে। কিন্তু কিন্তু ওই যে অন্য কোন নাসিক্য বর্ণের পরিবর্তিত রূপ, যেমন চন্দ্র, চন্দ্র দন্ত নয় দ ছিল, দন্ত নয়ের পরিবর্তে চাঁদ যখন হলো, তখন কি চন্দ্রবিন্দু চলে এলো, তাই না? পঞ্চ, পঞ্চ শব্দটি সংস্কৃত, পাঁচ যখন এলো, পঞ্চ, ইয়োর পরিবর্তে ইয়ো চ, পঞ্চ। হ্যাঁ, তো তখন কি পাঁচে চন্দ্রবিন্দু এলো। ইঁদুর, দেখো ইঁদুর, ইন্দুর শব্দ, ইন্দুর কে ইঁদুর যখন আমরা করি তখন চন্দ্রবিন্দু, দেখো রস্যইর উপরে। জুই, চন্দ্রবিন্দু। অঙ্কন, এখানে তোমরা জানো যে দন্ত নয়, এর লুপ্ত হওয়ার কারণে কি আঁকা, সংস্কৃত থেকে তদ্ভাব করা হয়েছে, তাই না, আঁকা। অঞ্চলকে আঁচল। কণ্টক, মূর্ধন্য ন আছে, সে মূর্ধন্য নর পরিবর্তে চন্দ্রবিন্দু চলে আসে, দেখো কাঁটা, কণ্টক থেকে কাঁটা, চন্দ্র থেকে চাঁদ, আগেই বলেছি। তারপরে কম্পন থেকে কাঁপন, এই যে কম্পন, এখানে কি আছে ম, ম নাসিক্য বর্ণ, তার পরিবর্তে চন্দ্রবিন্দু। ছেলেরা বুঝেছ? বুঝেছ? চন্দ্রবিন্দু এর ব্যবহার বুঝেছ? এই হলো তোমাদের ব্যঞ্জন বর্ণগুলোর উচ্চারণ। এরপরে আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে তোমরা কি আলোচনা করব, তার আগে আমি বলে নাই বাড়ির কাজ তোমাদের, যে ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের পাঁচটি নিয়ম, পাঁচটি নিয়ম মুখস্থ করে রাখবে। ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের শুরুর দিক থেকে পাঁচটি ধ্বনি মুখস্থ করে রাখবে। আর তালবস্য, মূর্ধন্যস্য, দন্তস্য, এটাই যদি শুধু চায় যে এই উচ্চারণের নিয়মগুলো লেখো, এই তিনটি ধ্বনির উচ্চারণের নিয়ম লেখো, আর অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু, এই শেষের তিনটিও চাইতে পারে উচ্চারণের নিয়ম উদাহরণ সহ লেখো। এগুলো আমার এখান থেকেই তোমরা কি লিখে নেবে, নোট করে নেবে, খাতায় তুলে নেবে, ঠিক আছে ছেলেরা? বুঝেছ? আর প্রতিটি নিয়মের সাথে দুটি করে উদাহরণ দেবে। আগামী ক্লাসে আমরা ইনশাল্লাহ তোমাদের কি পড়াবো দেখো, ইনশাআল্লাহ পরবর্তী পাঠে আমরা বাংলা উচ্চারণের নিয়ম অধ্যায়ের শব্দে ফলাযুক্ত ধ্বনির উচ্চারণ, ফলাযুক্ত ধ্বনি, অনেক কয়টা ফলা আছে, এই ফলাযুক্ত ধ্বনির উচ্চারণ অত্যন্ত কঠিন, এবং এই কঠিন জায়গাটা নিয়ে আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সুস্থ থাকো, নিরাপদে থাকো। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে বলো ছেলেরা। 1 মিনিট আছে, আর জিজ্ঞাসা থাকলে বলো। তোমাদের কারো কোনো জিজ্ঞাসা বলো। ছেলেরা শুনতে পাচ্ছ আমার কথা? ওই শুনতে পাচ্ছ? কোনো উত্তর নাই? কারো কোনো জিজ্ঞাসা আছে? কারো কোনো প্রশ্ন থাকলে বলো।
কি কোনো জিজ্ঞাসা নাই? না স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা এই যে স্লাইড গুলো আমার, এই স্লাইড গুলো খুব ভালো করে পড়বে। আমি এখানে ব্যঞ্জন ধ্বনি গুলো একদম তোমাদের বইয়ে কিন্তু এইভাবে স্যার লাস্ট স্লাইডটা দিতে আলাদা পারবেন? আলাদা করে এইভাবে পুঙ্খানুপুঙ্খ বোঝানো নাই। আমি ভালোভাবে, হ্যাঁ লাস্ট বলো কোনটা? লাস্ট স্লাইডটা স্যার। লাস্ট স্লাইডটা, হ্যাঁ বলো বাবা, কি কোনটা বল, বোঝো নাই বলো। না স্যার, এটা তোলা হয় নাই স্যার, তাই আচ্ছা ঠিক বা আছে, তুলে নাও, স্ক্রিনশট। তুলে নাও, তুলে নাও। এবং এগুলো কিন্তু তোমাদের ওই যে নোট করতে হবে, আমি যেভাবে তোমাদের ইয়ে দিয়েছি ওই যে বাড়ির কাজ, ওই প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো লিখবা আর স্লাইড থেকে তুলে নেবা সেগুলোর উত্তর।